প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, বিবেক কিরানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত শুভেচ্ছা। বন্ধুরা, এই সরকারটাকে আমার যথেষ্টই দুর্বল এবং লেজি মনে হচ্ছে। আমি মনে করি এই সরকারকে ক্ষিপ্রগতির দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অর্জন করতে হবে। এই সরকারের এই অলসতা এবং দেরি করার প্রবণতার মূল কারণটা আমরা বুঝতে পারছি যে এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আইন উপদেষ্টা আসিফ নজরুল, ছাত্র আন্দোলনের দুজন নেতা নাহিদ এবং আসিফ, আদিলুর রহমান, এরা ছাড়া বাকিদের কারো কারো অভিজ্ঞতা থাকতে পারে, কিন্তু একটা পরিবর্তনের পিছনে যে অবদান থাকতে হয় এদের সেটা নেই, এবং অনেকেই বয়স্ক। এদের দ্বারা একটা বিপ্লবী সরকার পরিচালনা করা আসলে খুব কঠিন দুরূহ কাজ। এটা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে, কারণ আমরা দেখতেছি এই সরকার আর একজন অভিজ্ঞ মানুষ ছিলেন ফরিদ কর্মা, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। সামান্য একটা অভিযোগে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি শিক্ষা সংস্কারের জন্য গঠিত একটি কমিটিকে দুজন সদস্যের বিরুদ্ধে অভিযোগ আসার প্রেক্ষিতে বাতিল করা হয়েছে। এই ধরনের একটা প্রবণতা এই সরকারের মধ্যে আমরা দেখছি যে সামান্য সমালোচনা তারা হয় সহ্য করতে পারে না, হয় ভয় পান, ভয় পেয়ে গিয়ে তারা পরিবর্তন করে দেন। এই যে অস্থিতিশীলতাটা, এটাই সরকারের প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে, এবং এই সরকার যে ভালো কিছু একটা করতে পারবে সেটা মানুষ বিশ্বাস হারাতে শুরু করতে পারে। এসব কারণে আমি মনে করি এই সরকারকে আরও গতিশীল এবং পরিকর্মা করতে হলে এই সরকারে বিভিন্ন রাজনৈতিক এবং অন্যান্য জায়গায় যে সমস্ত পরিকর্মার লোক আছেন তাদের এনে এই সরকারটাকে পরিধি যেমন বাড়াতে হবে, তেমন কাজে কর্মের সক্ষমতা বাড়াতে হবে। তা আমরা দেখছি যে এই যে বিভিন্ন জায়গায় যে আন্দোলন হচ্ছে সেটাকে তারা সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারছে না। আমরা দেখছি যে পুলিশ বাহিনীকে তারা এখন পর্যন্ত সংস্কার করতে পারে, যে পুলিশ বাহিনী খুবই প্রয়োজন। কেন? বেশ কিছু লোক নিয়ে, মানুষ নিয়ে এই পুলিশ বাহিনীকে সুন্দরভাবে পুনর্গঠন করা যায়। অল্প সময়ে ট্রেনিং দিয়ে তাদেরকে ধীরে ধীরে একটা অংশকে কাজে দিয়ে আর একটা অংশকে প্রশিক্ষণে রেখে। কারণ এই পুরনো পুলিশ, যে পুলিশ আমরা ছাত্র জনতার হতাহতের যে সমস্ত পোস্টমর্টেম রিপোর্ট পাচ্ছি তাতে আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগ, যুবলীগ, র্যাব এবং বিজিবি সহ বিশেষত পুলিশ ছাত্রদের হতাহতের ক্ষেত্রে ন্যাক্কারজনক ভূমিকা পালন করেছে। পুলিশের বন্দুকের গুলিতে, রাইফেলের গুলিতে অগণিত ছাত্র জনতা নিহত হয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি 15 শতাধিক ছাত্র এই আন্দোলনে নিহত হয়েছে, আহত হয়েছে 50,000-এর বেশি। এই অবস্থাটা হয়েছে বিশেষত সরকারের নির্দেশ পালন করতে গিয়ে পুলিশ এই কাজটা বিশেষত করেছে। পুলিশ দেশের সংবিধান অনুযায়ী পুলিশ কি সরকারের সব কথা শুনতে বাধ্য? পুলিশের কি নিজস্ব কোনো আইন নাই? তাদের যদি কোনো মানদণ্ড অনুযায়ী কোনো নিয়ম নাই? তারা জাতিসংঘের যেসব দায়িত্ব পালন করে সেখানে আইন আছে না? তারা কি ইচ্ছা করলে সেখানে যে কাউকে গুলি করে দিতে পারে না। এই পুলিশকে দিয়া, এই মানসিকতার পুলিশকে দিয়ে আসলে পুলিশে কার্যক্রম চলবে না। এই পুলিশকে বদলাতে হবে, ব্যাপক আমূল বদলাতে হবে। কেবল পোশাক বদলাতে হবে না, তাদের মানসিকতা বদলাতে হবে। এই পুলিশকে অনেককে বাদ দিয়ে নতুন পুলিশ নিতে হবে, তাদের গড়ে তুলতে হবে। একটা উপনিবেশিক আমলের শাসন এবং চিন্তাধারার পুলিশকে দিয়ে চলবে না, প্রশাসনকে দিয়ে চলবে না। এদের ব্যাপক পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনের জন্য যে উদ্যোগ দরকার আমরা সেটা দেখছি না। নতুন পুলিশ নিয়োগ করতে হবে, আমলাদের নতুনভাবে রিক্রুটমেন্ট করে তাদেরও সেভাবে প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলতে হবে, যাতে একটি গণতান্ত্রিক, একটি সাম্যের, একটি পরিবর্তনের, একটি উন্নয়নের, একটি মানবিক সমাজ গড়ে তুলতে হলে এই বাহিনীগুলোকে জনগণের প্রভু নয়, সেবক হিসেবে গড়ে উঠতে হবে। আর ব্যবসায়ীদের কথা কি বলবো, তারা তো যে সরকার আছে সেই সরকারের কাছ থেকে নানা অজুহাতে সুবিধা নেয়। আমি মনে করি বরং এই সরকার এই ব্যবসায়ীদের সিরিয়াসলি আইনে আনতে হবে। তারা যে অনিয়মগুলি করেছে, দেশে
ব্যবসায়ী সহ পুলিশ প্রশাসনে যারা যারা বিদেশে লুটপাট করে টাকা পাচার করেছে, ব্যাপক টাকা তারা পাচার করেছে, ব্যাংক থেকে টাকা নিয়ে ঋণ নিয়ে তারা জমা দেয়নি, সেই অঙ্ক বিশাল। এই টাকাগুলোকে উদ্ধার করতে হবে এবং উদ্ধার করে এগুলি জনগণের কল্যাণে ব্যয় করতে হবে। দ্রুতগুলি পদক্ষেপগুলি নিতে হবে আমরা মনে করি। এবং সরকারকে, আমি মনে করি এই সরকারকে আরেকটু ঢেলে সাজিয়ে আরেকটু সুগঠিত করতে হবে। সে উদ্যোগটা খুব দ্রুত নিতে হবে। আর নির্বাচন নিয়ে দলগুলির মধ্যে যে বিতর্ক শুরু হয়েছে, বিভিন্ন পক্ষগুলির মধ্যে যে ধরনের বিতর্ক শুরু হয়েছে, এ ধরনের বিতর্ক আমাদের জন্য আসলে খুবই ক্ষতিকর। প্রতিবিপ্লব হয়ে যেতে পারে, আমাদের বিপ্লব নস্যাৎ হয়ে যেতে পারে, আমাদের আকাঙ্ক্ষা নস্যাৎ হয়ে যেতে পারে। এ ধরনের একটি চেষ্টা ভারতীয় প্রতিবেশী একটি দেশ এবং পতিত সরকারের পক্ষ থেকে এবং এদেশের সুবিধাভোগী শ্রেণীর পক্ষ থেকেও থাকতে পারে। এটার প্রতি বিশেষ করে আমি জামাত ইসলাম এবং তিনি যে তার নেতৃত্বে যে ইসলামী জোট গঠন করার চেষ্টা হচ্ছে বিএনপি বাদ দিয়ে, এটা খুবই অশুভ একটা চিন্তা। বিএনপিকে বাদ দিয়ে আসলে কিছু করা যাবে না। যা কিছু করতে হবে বিএনপির সঙ্গে নিয়েই, বিএনপি যদি কোনো ত্রুটি থাকে সেটা সংশোধন করতে হবে। কারণ বিএনপি দেশের সর্ববৃহৎ, এখন আওয়ামী লীগের পরিবর্তিতে বিএনপি এক সর্ববৃহৎ রাজনৈতিক দল। বিএনপির যে জনপ্রিয়তা আছে তার 1/3 সবগুলি দল মিলে নেই বলে আমি মনে করি। ফলে বিএনপি বাদ দিয়ে সংস্কার হবে না। তাদের ইগনোর করে, অবহেলা করে কেউ কিছু করতে পারবে না। সরকারও কিছু করতে পারবে না, জামাতও কিছু করতে পারে না, হেফাজতও কিছু করতে পারে না, চরমনাই পীর সাহেবের দল, শাসন্ত আন্দোলন, কোনো পক্ষই কিছু করতে পারে না। বরং এগুলো নিয়ে বিদেশে দেশে একটা ভুল মেসেজ যাবে মানুষের মধ্যে এবং সেই সুবিধাটা হয়তো পতিত স্বৈরাচার কিংবা পার্শ্ববর্তী একটি দেশ যারা এই পতিত সরকারকে সহযোগিতা করে সুবিধাটা তাদের পক্ষে যেতে পারে। অতএব আমাদের সকলকে এসব বিষয়ে সাবধান হতে হবে, সরকারকেও সাবধান হতে হবে, বিএনপিকেও সাবধান হতে হবে, সতর্ক হতে হবে, সংশোধনী হতে হবে। তারা কোনো পুঁজিবাদী দল নয়, একেবারেই ভোগবাদী দল হিসেবে চলবে না। তাদেরকে গণমানুষের দল হিসেবে আত্মপ্রকাশ করতে হবে। মানুষের সমস্যার কথা চিন্তা করতে হবে, খাদ্যমূল্য যাতে মানুষের নিয়ন্ত্রণে আসে সেই চেষ্টা করতে হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে উন্নতি হয় সেই চেষ্টা করতে হবে। অতএব আমাদের সকলকে মিলেই কাজ করতে হবে এবং কোন কোন জায়গায় কোন কোন দুষ্ট লোক, কোন কোন অশুভ শক্তি কাজ করতেছে তাদের বিরুদ্ধে আমাদেরকে সতর্ক থেকে, ঐক্যবদ্ধ থেকে মোকাবেলা করতে হবে সব পরিস্থিতি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।